চাঞ্চল্যকর এক খবরে আমরা নজর রাখবো, যার পরতে পরতে রহস্য। বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছিতে ক্ষত বিক্ষত একটা দেহ উদ্ধার হয়। প্রথমে জানাই যায়নি কার দেহ। তদন্তে নেমে পুলিশ পরিচয় জানতে পারে, আর তারপরই জোরালো হয় রহস্য, যা সিনেমাকেও হার মানাবে। খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, প্রত্যেকটা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। প্রথমেই চলে যাব অনুপের কাছে। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, একটা দেহ উদ্ধার হয়েছে, ক্ষত বিক্ষত অবস্থায় দেহ উদ্ধার হলো নিউ টাউনের যাত্রাগাছিতে। কার দেহ পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেল, কিভাবে উদ্ধার হলো? নিউ টাউন যে যাত্রাগাছি, সে যাত্রাগাছি একেবারে খালের পাশে ঝোপ, সেখান থেকে কিন্তু মূলত দেহ উদ্ধারের ঘটনা। প্রথমে নিউ টাউন থানার পুলিশ তারা সেখান থেকে দেহ উদ্ধার করে এবং দেহে একাধিক কিন্তু আঘাতের চিহ্ন ছিল। পরবর্তী ক্ষেত্রে একেবারে ময়নাতদন্তের জন্য পাঠায় যখন পুলিশের পক্ষ থেকে, সেখানে কিন্তু প্রাথমিক যে রিপোর্ট, সেখানে পিটিএ মারার তথ্য কিন্তু উঠে আসছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তখন খোঁজ নেওয়া হয় যে একেবারে কোথা থেকে কোনো ব্যক্তি কোনো থানা এলাকায় মিসিং রয়েছে কিনা। তারপরেই পুলিশের পক্ষ থেকে জানা যায় যে একেবারে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তিনি বাসিন্দা, স্বপন কামিল্লা তার নাম, এবং কিন্তু একেবারে তিনি ব্যবসায়িক সূত্রে অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী, সেই কারণে তিনি কিন্তু একেবারে দত্তাবাদ সল্টলেক এলাকায় তিনি কিন্তু ভাড়া থাকেন। এভাবেই কিন্তু তার নাম ঠিকানা পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়। কিন্তু প্রথমে আননোন পার্সন ছিল এবং দেহ উদ্ধার ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যখন এই গোটা বিষয় খতিয়ে দেখা হয়, তখন কিন্তু এই ব্যক্তির নাম এবং পরিচয় সমস্তই পুলিশ জানতে পারে। এবং তিনি আদতে দেখা যায় পশ্চিম মেদিনীপুর দাঁতনের বাসিন্দা, কিন্তু একেবারে পেশাগত সূত্রে তিনি কিন্তু সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী একজন, সোনার দোকান, এবং সেখানেই ভাড়া থাকেন। এইভাবেই প্রথম কিন্তু তার নাম পরিচয় ইতিমধ্যেই উঠে আসে। আচ্ছা, এতটা তো বোঝা গেল, সল্টলেকের ব্যবসায়ী যার উদ্ধার হয়েছে, দেহ উদ্ধার হয়েছে, তিনি সল্টলেকের একজন ব্যবসায়ী, তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, তার দেহ উদ্ধার হলো নিউ টাউনের যাত্রাগাছিতে। কিন্তু এরকম ঘটলো কিভাবে, এর নেপথ্যে কি, এই নিয়েই তো তৈরি হয়েছে রহস্য, উঠছে নানা প্রশ্ন। অনুপ, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। কিভাবে একজন দাঁতনের বাসিন্দা, যিনি দত্তাবাদে ব্যবসা করেন, সোনার দোকান রয়েছে, স্বপন কামিল্লা, তার দেহ উদ্ধার হলো নিউ টাউনের যাত্রাগাছিতে? নেপথ্যে কি উঠে আসছে? তো নেপথ্যে বহু তথ্য কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। একটি নীলবাতি গাড়ি এসেছিল এবং দুটি গাড়ি এসেছিল, 5 জন সঙ্গে ছিল এবং বিডিও অফিসার, তার কিন্তু নাম উঠে আসছে। এবং সেই গাড়িতে করেই কিন্তু অপহরণের মতো অপহরণ করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে নিউ টাউনের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। এবং সেখান থেকেই কিন্তু তার পরবর্তী দিন লক্ষ্য করে বাড়ির যিনি মালিক ছিলেন, বাড়িওয়ালাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় বুধবার। কিন্তু বৃহস্পতিবার দিন দেখা যায় সকালবেলায় স্বপন কামিল্লার দেহ নিউ টাউনের যাত্রাগাছি সংলগ্ন এলাকা যে খাল, সেই খালের পাড়ে জঙ্গল থেকে কিন্তু উদ্ধার করা হচ্ছে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনা নৈপথ্য দেখা যাচ্ছে নীলবাতি গাড়ি আসলো এবং নীলবাতি গাড়ি আসার পরবর্তী ক্ষেত্রে তাকে গাড়িতে তোলা হলো। দুটি গাড়ি ব্যবহার করা হয়েছিল। একটি গাড়ি, যে গাড়ি ভিডিও ছিল, সেই গাড়িতে করে স্বপন কামিল্লাকে নিয়ে প্রথম বেরিয়ে যায় এবং বাড়িওয়ালা যে ছিল তাকেও কিন্তু অন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। প্রথম এখানে দাঁড়াও, এখানে আমি থামাচ্ছি, কারণ আরো স্পষ্ট করে আমি জানতে চাই, তুলে নিয়ে গেল কে? তুমি বলছো নীলবাতির গাড়ি এলো, নীলবাতির গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হলো দত্তাবাদের ভাড়া বাড়ি থেকে? একেবারে যে ভিডিওর কথা বলা হচ্ছে, এক নীলবাতি গাড়িতে করে ভিডিও তিনি এসেছিলেন বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং প্রশান্ত বর্মন তার নাম, তিনি উত্তরবঙ্গের একটি জেলার মূলত বিধায়ক এবং তিনি ভিডিও, সেখান থেকে কিন্তু একেবারে তিনি নীলবাতি গাড়িতে করে ভিডিও এসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সরাসরি দেখা যায় নীলবাতি গাড়িতে করে কিন্তু নিউ টাউনের একটি জায়গায় নিয়ে গেছিল এবং সেখানে নিউ টাউনে নিয়ে গেলেও কিন্তু পরবর্তী দিন তিনি একেবারে কিন্তু দেখা যায় যে সেখান থেকে তার পরবর্তী খালপাড় অঞ্চল থেকে ঝোপ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। আর এখানেই কিন্তু চাঞ্চল্য। একেবারে নীলবাতি প্রথমে বলা হচ্ছে যে বাড়িওয়ালা বা প্রত্যেকে দাবি করছে যেটা, যে এখানে কিন্তু একেবারে বলা হচ্ছে যে প্রথমে তার খোঁজে এসেছিল, পরবর্তী সময় দোকান বন্ধ ছিল, তারপরে ফোনে যোগাযোগ হয় এবং ফোনে যখনই যোগাযোগ হয় সেখানেই কিন্তু একেবারে এই তথ্য উঠে আসে যে ফোনে যোগাযোগের পরবর্তী ক্ষেত্রে একটি সোনার জিনিস তার বাড়ি থেকে চুরি হয়েছিল এবং তার সন্ধানেই কিন্তু একেবারে এসেছিল। এবং এই যে ব্যক্তির কথা বলা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী, তার দোকানে কিন্তু বিক্রি করা হয়েছিল। তিনি এই যে সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র কি সোনার ব্যবসায়ীকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল নাকি সঙ্গে আরো কেউ ছিল? তবে সোনার যে ব্যবসায়ী, তাকে যেমন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সঙ্গে কিন্তু একেবারে বাড়িওয়ালা, যেখানে অর্থাৎ সোনার দোকান বা তিনি ভাড়া থাকেন সল্টলেক দত্তাবাদ অঞ্চলে, তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলেও তার পরবর্তী ক্ষেত্রে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে কিন্তু কোনোভাবে ছাড়া হয় না। তার পরের দিন লক্ষ্য করা যায় বৃহস্পতিবার সকাল 10টা নিউ টাউন যাত্রাগাছি সংলগ্ন এলাকা, সেখান থেকে কিন্তু একেবারে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। আর এখানেই কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে যে দুজনকে তুলে নিয়ে গেল গাড়িতে, দুটো গাড়িতে করে, তার পরবর্তী ক্ষেত্রে একজন বাড়িওয়ালা তাকে ছাড়লো,
কিন্তু একেবারে যে স্বর্ণ ব্যবসায়ী তাকে ছাড়া হলো না এবং তার পরের দিনই তার কিন্তু মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটছে। আর এখানেই কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই কারণেই বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যেই সেই ভিডিও তার প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে। তোমার কাছে আবার আসছি, অর্থাৎ কি বোঝা গেল এখনো পর্যন্ত? সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হলো, সোনা ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র সোনার ব্যবসায়ী নয় তার সঙ্গে ভাড়া বাড়ির মালিক, এই দুজনকেই নীল বাতিওয়ালা গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হলো, ছেড়ে দেওয়া হয়েছিল বাড়ির মালিককে, কিন্তু সোনার ব্যবসায়ীর দেহ উদ্ধার হলো। সেই বাড়ির মালিক যাকে ছেড়ে দেওয়া হয়েছিল তার চাঞ্চল্যকর অভিযোগ শুনুন কি বলছেন তিনি। ওনাকে তুলে নিল, ওনার ঘরে কে নিয়ে গেল? এটা ভিডিও অফিসার। সঙ্গে কে কে ছিল? সঙ্গে আরো 4-5 জন ছিল, ড্রাইভার ছিল, আরো ওর সব কটা গাড়ি নিয়ে এসেছিল? দুটো গাড়ি। আপনাকেও তো তুলে নিয়ে গেল? আমাকে একটা গাড়িতে তুললো, ওটা কেউ ছিল না। স্করপিও যেটা কালো, নীল বাতি সবই লাল বাতি আছে, তা কালো গাড়িটায় ও নিয়ে যখন যাচ্ছে খুব জোর বেরিয়ে গেছে। আচ্ছা, যে গাড়িটা ও আছে? হ্যাঁ, আমাকে একটা ড্রাইভার ও বলে ওনাকেও না, অফিসারটা বলছে। তা গেলাম, তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, নিউটাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি। কেন আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এইটাই আমার কাছে। ভিডিও নিয়ে যখন নামলেন ওখান থেকে তখন ওই ওনাকে দেখলেন না? না, উনি তো ঢুকিয়ে নিল সব, ওকে তো বাড়িতে ঢুকিয়ে নিল। কোন বাড়িতে? ওই যে ওনার বাড়িতে। নিউটাউনে? কোথায় বাড়িটা? নিউটাউনে। কোথায়? ওই তো বলছি তো, ওই মেগা সিটি গিয়ে একটা স্টপেজ আছে বাঁদিকে, সামনে সিগনালে বাঁদিক দিয়ে। মারাত্মক অভিযোগ করছেন এই বাড়ির মালিক অনুপ। উত্তরবঙ্গের রাজগঞ্জের এক বিডিও, তিনি সল্টলেকে এসে কেন সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে গেলেন? পরতে পরতে রহস্য, ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার কারণ কি? তবে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে, কয়েকদিন আগেই অভিযোগ করেছিলেন তিনি, তার যে একেবারে যে রাজগঞ্জ এলাকায় যেখানে তিনি থাকেন সেখানে তার কিন্তু বাড়িতে সোনার গয়না থেকে শুরু করে শুধু চুরি হয়েছিল এবং তিনি জানতে পারেন যে এই সমস্ত সোনার গয়না সল্টলেক দত্তাবাদ অঞ্চলে স্বপন কামিল্লা তার কাছে বিক্রি করা হয়েছিল এবং এই খোঁজেই যখন প্রথমে তিনি আসেন, দোকান বন্ধ, সেই নাম্বারে যোগাযোগ করা যাচ্ছিল না। গত মঙ্গলবার তিনি নাম্বারে ফোন করলে ফোন একেবারে যোগাযোগ করতে পারে এবং জানায় তিনি আসছেন, তিনি দোকান খোলেন, বিষয়টি আপোষে মিটিয়ে নেবে। এবং যখন এই স্বর্ণ ব্যবসায়ী তিনি দোকান খোলেন সেই সময় দুটো গাড়ি আসে, গাড়ি আসার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে গাড়িতে করে নিউটাউন অঞ্চলে তুলে নিয়ে যাওয়া হয় বলে এমনটা বলা হচ্ছে। এই গোটা ঘটনার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বাড়ির মালিক তাকে যেমন তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে ছেড়ে দেওয়া হলেও পরের দিন বৃহস্পতিবার সকাল 10টা নিউটাউন থানা এলাকা, যাত্রাগাছি খাল সংলগ্ন এলাকা, সেখান থেকে তার দেহ উদ্ধার হচ্ছে। অর্থাৎ তার যে বাড়িতে যে চুরির ঘটনা ঘটেছিল সেই ঘটনার একেবারে কোনো পুলিশই তিনি সহযোগিতা নিলেন না। কোনো জায়গায় হতে পুলিশের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানা এলাকায় তিনি ভাড়া থাকতেন বা দোকান, পুলিশকে গোটা বিষয়টা জানানো না। বিডিও নিজে একেবারে 5 থেকে 7 জন লোক নিয়ে আসলেন এবং দুটো গাড়িতে করে তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে এমনটা বাড়ির মালিক থেকে শুরু করে প্রত্যক্ষদর্শী তারা কিন্তু প্রত্যেকেই অভিযোগটা করছে। এবং তারপরেই লক্ষ্য করা যাচ্ছে যাত্রাগাছি খাল সংলগ্ন এলাকা, সেখান থেকে কিন্তু এই ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, তার কিন্তু দেহ উদ্ধার হচ্ছে। এই যে গোটা ঘটনা তা কিন্তু পরতে রহস্য এমনটা বলা চলে। একজন বিডিও তিনি কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে একেবারে সেখান থেকে, অর্থাৎ যেখানে তিনি রাজগঞ্জ এলাকার বিডিও, সেখান থেকে গাড়িতে করে আসছেন, আসার পরে একজন ব্যক্তিকে স্বর্ণ ব্যবসায়ী তুলে নিয়ে যাচ্ছেন এবং তার দেহ উদ্ধারের ঘটনা ঘটছে। আর এখানেই কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যে উঠে আসছে পুলিশের কাছেও, যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো স্পষ্ট করা হচ্ছে। তারা জানাচ্ছে অভিযোগ হয়েছে, তারা কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখছে। ধন্যবাদ অনুপ। একটা বক্তব্য শোনাই আপনাদের। কেসটা হচ্ছে ওই সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়েছে, যে ও বুঝতে পারেনি যে উনি ভিডিও অফিসার, বড় অফিসারের নিয়েছে। তা ও এসে বলল যে আমার এরকম 2 নম্বরই মাল চুরি করে নিয়ে, চোরাই মাল নিয়েছে, ওনার সাথে যোগাযোগ করতে চাই। সোনাওয়ালা এটা করেছে 2 মাস আগে থেকে। ও বন্ধ করে চলে গেছে, বন্ধ করে বাড়ি চলে গেছে। তা আবার 2 মাস বাদে 28 তারিখ মঙ্গলবার যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই, কি করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যে যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে, মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। ইনি বলছে আমারও মীমাংসা করে নেবে, কোনো অসুবিধে নেই, আমরা ছেড়ে দেব। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহত সোনা ব্যবসায়ীর বাড়ির মালিকের।
তা এমন ব্যবহার করেছে আমার সাথে, হ্যাঁ, বলছে যে কোনো অসুবিধে নেই, ছেড়ে দেবো। তাই এখানে এসে ধুমকি দামকা এটা সেটা করে নিয়ে চলে গেল। কোথাকার ভিডিও? ওনার হচ্ছে জলপাইগুড়ি, এইসব শুনছি ভিডিও। ওনার নাম কি পুরো? প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মন, উনি জলপাইগুড়ির দিকে ভিডিও আছে, তাই তো? রাজগঞ্জের বিডিওর বাড়ি থেকে নাকি গয়না চুরি হয়েছে। চুরির গয়না এই স্বপন কামিল্লার দোকানে বিক্রির অভিযোগ। মঙ্গলবার স্বপন কামিল্লার দোকানে হানা দেন বিডিও। স্বপনের দাঁতনের বাড়িতেও হানা দেন বিডিও। সেই ছবি দেখছেন আপনারা। আমার বাড়ি তো এইখানে, আমার আসছে তো, আমার বাড়ি তো এইখানে। আমি নিজেই তো ম্যাজিস্ট্রেট আছি, কেন আসামিকে আগে ধরবো তারপরে কেন করতে যাবো ভাই? দত্তাবাদে সোনার গয়নার দোকান স্বপন কামিল্লার। স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। দাঁতনের বাড়িতেও গিয়েছিলেন রাজগঞ্জের বিডিও। নিহত ব্যবসায়ীর পরিবার ছবি তোলে বিডিওর। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। পরিবারের তোলা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজগঞ্জের বিডিওর উপস্থিতি। বিডিওর সঙ্গে সিভিক ভলান্টিয়ার কিভাবে? অনেক প্রশ্ন উঠছে এই মুহূর্তে। শঙ্করের সঙ্গে কথা বলে উত্তর খোঁজার চেষ্টা করব। শঙ্কর, দাঁতনের সোনার ব্যবসায়ীর বাড়িতে কি রাজগঞ্জের বিডিও সত্যিই গিয়েছিলেন? বাড়ির লোক কি বলছেন? দেখো মিমি, স্পষ্ট করেছে এই ভিডিও। তার কারণ হচ্ছে যে বাড়ির লোক যে ভিডিও দিয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি থেকে, উত্তরবঙ্গ থেকে একেবারে পশ্চিম মেদিনীপুর দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের যে নীলদা গ্রাম, সেইখানে পাড়ি দিয়েছিলেন এই ভিডিও। এই প্রশান্ত বর্মন ভিডিও তিনি গাড়িতে করে এসেছিলেন তার বাড়িতে, এমনটাই অভিযোগ করেছেন বাড়ির লোক। তখন হয়তো বাড়ির লোক জানতোই না যে স্বপন কামিল্লার সঙ্গে কি ঘটেছে বা কোন ঘটনার সঙ্গে স্বপন জড়িত। তখন যারা রাত্রেবেলা যখন তার বাড়িতে পৌঁছান এই ভিডিও, তখন তারা জানতে চায় যে আপনি কে। তখন এই ভিডিও তার বলা যায় যে ক্ষমতা তার দেখাতে চায়, তাদের বলে পরিচয় দেয় যে তিনি হচ্ছেন রাজগঞ্জের বিডিও এবং তিনি রাজগঞ্জের বিডিও। তিনি স্বপনকে দুদিনের মধ্যে তার সঙ্গে কথা বলার জন্য তার বাড়ির লোককে হুমকি দিয়ে যায়, না হলে ফল খারাপ হবে বলেও তারা হুমকি দিয়েছিলেন। ফলে স্বপনের বাড়িতে যখন চিল্লাচিল্লি হচ্ছিল, পাশে থাকা দুই সিভিক ভলেন্টিয়ার তারা জানতে চায় যে এই রাত্রেবেলা কে লোক এসে রাত্রেবেলা এই গ্রামে চিল্লাচিল্লি করছে। তখন সিভিক ভলেন্টিয়ারকে এই নিজে পরিচয় দেয় এই ভিডিও যে তিনি রাজগঞ্জের জলপাইগুড়ি থেকে 800 কিলোমিটার পাড়ি দিয়ে এই স্বপন কামিল্লার খোঁজে তার বাড়িতে এসেছিলেন। ফলে এই যে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ির লোক এমনিতে আতঙ্কে ছিল, তো আর ভিডিওর এই যে হুমকি তাতে কিন্তু আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন, তিনি ওইখানে একজন ভিডিও ছিলেন। তিনি যদি 800 কিলোমিটার এখানে এসছেন, তাহলে প্রশাসনকে না জানিয়ে, পুলিশকে না জানিয়ে তিনি সোজা তার ক্ষমতার অপব্যবহার করে তিনি এখানে পৌঁছেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এবং বাড়ির লোক, এবং শুধু তাই নয়, এদিকে একা আসেনি, সঙ্গে আবার একজন সিভিক ভলান্টিয়ার। পরিবারের সদস্যরা, স্বপন কামিল্লার পরিবারের সদস্যরা যা বলছেন তা তো মারাত্মক। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও, তিনি শটান চলে গেলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। উত্তরবঙ্গ থেকে একেবারে বাংলা ওড়িশার প্রান্তে প্রায় 800 কিলোমিটার পথ পেরিয়ে। এখন প্রশ্ন উঠছে, বিডিওর বাড়িতে গয়না চুরি হওয়ায় শটান জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে চলে গেলেন। বিডিও কি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন? শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, গয়না বাড়ি থেকে চুরি গেল, আইন শৃঙ্খলা রক্ষার ভার তো বিডিওর উপরে ন্যস্ত নয়, সেটা তো পুলিশ দেখবে। এরপরে বিডিও চলে গেলেন সোজা একেবারে দাঁতনে। পুলিশে কোনো অভিযোগ জানিয়েছিলেন এই বিডিও? দেখো, এটাই ঠিক প্রশ্ন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের ভিডিও অভিযোগ দায়ের করেছিলেন কিনা এই নিয়ে কিন্তু কেউ স্পষ্ট করে কিছুই জানাননি। পুলিশ বা প্রশাসনের কাছ থেকেও কিন্তু স্পষ্টত জানা যায়নি যে ভিডিও তার বাড়িতে চুরি হয়েছে এই ধরনের কোনো অভিযোগ দায়ের করেছিলেন বলে কোনো বিষয় কিন্তু তুলে ধরতে পারেনি বা জানাতে পারেনি জেলা পুলিশ প্রশাসন। তবে যেটা জানা যাচ্ছে যে তিনি এই ঘটনার পর প্রায় 800 কিলোমিটার দূরে গিয়েছিলেন এবং সেই ছবিও কিন্তু সামনে এসছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু জলপাইগুড়ির প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশেষ করে এই ভিডিওর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ নিয়েও কিন্তু বিভিন্ন মহলে শোরগোল পড়ে গেছে। বিশেষ করে আমরা ভিডিওর বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন মহলে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তাতে দেখা যাচ্ছে যে সকলেই চাইছেন যে ঘটনার তদন্ত হোক। সত্যি যদি এরকম একটা ঘটনা ঘটে থাকে বা ঘটিয়ে থাকে তাহলে এই ঘটনাটা পুলিশ প্রশাসন তদন্ত করে স্পষ্ট করুক চাইছেন সকলেই। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিওর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। প্রথমত তিনি আমাদের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে তাকে যখন ধরা হয়েছিল এবং তার বাড়িতে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে যেহেতু ঘটনা, সেই কারণে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই ধরনের ঘটনা ঘটেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি এড়িয়ে গেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে তার কোনো বাড়ি নেই এবং অর্থাৎ যে বাড়িকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। শান্তনু, অদ্ভুত দাবি করছেন তো ভিডিও প্রশান্ত বর্মনের অদ্ভুত দাবি, ভিডিওর নাকি কোনো বাড়ি নেই। তাহলে কার বাড়ি থেকে সোনার গয়না চুরি? কেন তাহলে সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হলো? কিভাবে মৃত্যু হলো সোনা ব্যবসায়ী? যে অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল। যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না। অদ্ভুত যুক্তি ভিডিওর, আর ভিডিওর এই কীর্তিতে হতবাক হয়ে গেছেন বিধায়ক। হতবাক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। অভিযুক্ত ভিডিওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বিধায়ক, কিন্তু যোগাযোগ করতে পারেননি, এরকমই দাবি বিধায়কের। প্রশাসন ব্যবস্থা নেবে মন্তব্য করেছেন বিধায়ক। অভিযোগ উঠাটা নিশ্চয়ই এটা স্বাভাবিক না, না আর কি, এটা বিরাট অন্যায়। এখন জানি না বলে আদৌ ঘটনাটা কি, এটা টোটালি আমার দেখার দায়িত্ব না। নিশ্চয়ই প্রশাসন দেখবে, দেখে যদি কি হয় নিশ্চয়ই তার ব্যবস্থা করবে প্রশাসন। ভিডিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছেন, কিন্তু খোদ ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। সেই এফআইআর এর কপি নিউজ 18 বাংলার হাতে। দেখুন এফআইআর এর কপি। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, তো ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে মানে দোকানে দাদা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্ত। কোন জায়গাটা দোকান ছিল? লাবণী বাস স্ট্যান্ড কাছে। কিসের দোকান? সোনার দোকান, সোনার দোকান। কে মেরেছে বলে মনে করছেন? ওই যে লোকটা গেছিল ওই তুলে মেরেছে, প্রশান্ত বর্মন। ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ, সোনার ব্যবসায়ীকে খুনের অভিযোগ ভিডিওর বিরুদ্ধে। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। খুনের অভিযোগ অস্বীকার করেছেন ভিডিও। কাল বিহারের প্রথম দফার ভোট। কি ভাবছেন বিহারের বাঙালিরা? এসআইআর নিয়েই বা কি ভাবনা তাদের? বিহার থেকে নিউজ 18 বাংলার স্পেশাল সেগমেন্ট বিহারের বৌমা। ঘোষণার পর বিহারের প্রথম নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের মতন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বিহারেরই একাংশ ভোটার তারা বাদ গেছেন, তারা ময়দানের বাইরে রয়েছেন। এখানেই জন্ম নিয়েছে একাধিক প্রশ্ন, এখানেই জন্ম নিয়েছে নানান বিতর্ক। সেই উত্তরে আজ খুঁজবো আমি, প্রিয়াঙ্কা। সঙ্গে বিহারের একাধিক বাঙালিরা রয়েছেন।
তাদের মধ্যেও কারুর কারুর নাম এসআইআর এর তালিকায় ছিল, তারা কি ভোট দিতে পারবেন? এই যে এসআইআর এর তালিকায় তাদের নাম ছিল, সেটা কি ভোটে প্রভাব পড়বে? আপনার কি 2002 এর এসআইআর এর ভোটার তালিকায় নাম উঠেছিল? হ্যাঁ, আমার 2002 তেও ছিল। আমি এবারও ইমিগ্রেশনের সার্টিফিকেট ভরে আমার এবারও ভোটার লিস্টের নাম রয়েছে। আমি বর্ন অ্যান্ড ব্রট আপ বিহারেতেই। এসআইআর এর কি কোনো প্রভাব বিহারে পড়ছে এবার ভোটে? না, এসআইআর এর প্রভাব শহর এরিয়াতে নেই। যারা মারা গেছে বা চাকরি সূত্রে বা কোনো কারণে বাইরে গেছে তাদের নামগুলো কাটা হয়েছে। সেন্ট্রাল বিহারের কোনো রকমের ঘটনা হয়নি। বর্ডারে কি হয়েছে তার আমাদের অতটা নেই, জানকারি নেই। নতুন যারা ভোটাররা এইবারই প্রথম ভোট দেবে, কোন কোন বিষয়গুলোর উপর ভোট দেবে? 2020 আমরা যখন মহাগঠবন্ধন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার যে জিতেছিল সেটা খুবই বড় মাত্রাতে জিতেছিল, আর ফিমেল ভোটার যে মহিলা ভোটার ওরা অনেক বেশি মাত্রায় ছিল। তো সেই জিনিসটা দেখে আমাদের ভোটটা খুব দরকার। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে চাকরি। আমাদেরকে অন্য শহরে যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি এইসব শহরে যেতে হয়, তো ওটা আমাদের জন্য অত ঠিক নয়। তার জন্য একটু সেফটির জন্য আমরা চাই কি বিহারে একটা ভালো চাকরি পাই। এবারের বিহারের এই ভোটে কোন কোন বিষয়গুলো সামনে দাঁড়াচ্ছে? প্রথম তো আমাদের ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে একদম সিকিউরিটি ছিল না, মেয়েরা রাত্রিরে বেড়াতে পারতো না। এই গভর্নমেন্ট আসার পর থেকে, আমাদের নীতিশ কুমার আসার পর থেকে অ্যাটলিস্ট আমাদের এখানকার ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এগুলো আমরা অনেক সেফ। এখানে যে সরকারই আসুক না কেন বিরাট কিছু ডেভেলপ হবে বলে আমার যেটা ধারণা হবে না, কারণ এইখানের যে লেবারটা সেটাই না আপনার রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব এইসব সাইডে গিয়ে লেবারের কাজ করছে। এখানে যদি ডেভেলপ হয়ে যায় তাই এই লেবারটা পাবে কোথা থেকে? কি মনে হচ্ছে শক্ত ঘাঁটি থেকে কংগ্রেস জয় ছিনিয়ে আনতে পারবে? কংগ্রেস বেশি কিছু করতে পারবে না, কেন কি যে মেন লিডার তিনি ওরকম কিছু ভালো কাজ করতে পারছেন না। কংগ্রেসের কাছে টাফ ফাইট বাড়বে না, মনে হয় কমবেই, বরঞ্চ বাড়বে না। বিহারের ভোটে আমরা দেখছি মূলত লড়াইটা নীতিশ কুমার ভার্সেস তেজস্বী যাদব হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে নীতিশ কুমার সুশাসন বাবু, বিকাশ বাবু, কিন্তু উল্টো দিকে বলা হচ্ছে ডুবতা সুরাজ। নীতিশ কুমার কোনোদিনই ডুবতা সুরাজ হতে পারে না। উনি বিহারকে জিরো লেভেল থেকে টপ লেভেলে নিয়ে এসছেন। নীতিশ কুমার স্ট্যান্ডস ফর সেফটি, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারিং দ্য ডেভেলপমেন্ট। দেখুন, আমরা আর রিস্ক নিতে চাইছি না, আমরা নীতিশ কুমারকে নিয়ে হ্যাপি আছি। আমরা বিশেষ করে বাঙালিরা নীতিশ কুমারের ডাইরেকশনে যাতে চলুক বিহার, ওই জন্য আমরা ভোট দেবো। বিহারের হাওয়া কি বলছে? বিহারে কি এবার পরিবর্তন, নাকি নীতিশ তথা বিজেপির তথাকথিত সুশাসনের ফাঁকফোকর বলে কোথাও পরিবর্তন বা বদলাও চোরা স্রোতে ভিজিয়ে যাচ্ছে পা? যদি বিহারে পরিবর্তন হয় তাহলে কে? লালু পুত্র তেজস্বী, নাকি বিহারের বিধানসভা নির্বাচনের অর্থাৎ বিহারের রাজনীতিতে সদ্য উদয় হওয়া প্রশান্ত কিশোর? ये बिहार है, कुछ भी हो सकता है। कैमरा पर्सन मनोज यादवेर साथे प्रियंका चौधुरी, न्यूज 18 बांग्ला, पटना।